কোটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। আমন্ত্রণ ইয়াং নাইট অনুষ্ঠানে। বিশেষ ইয়াং নাইট অনুষ্ঠান যদি বলি, আমরা এই আগস্ট মাস জুড়েই বিশেষ ইয়াং নাইট আয়োজন করছি। বিশেষ বলছি এর জন্য যে আমরা এই মাসে যে ইয়াং নাইট করছি তার প্রতিদিনই একটি ট্যাগলাইনে আমরা অনুষ্ঠানটা করছি। ট্যাগলাইনটি হচ্ছে বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি মুজিব। আমরা সারা বাংলাদেশ থেকে এমন সব তরুণদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি এই মাসে, যারা তাদের এলাকায় নানাভাবে তাদের দেশকে, সমাজকে এবং তাদের এলাকার মানুষকে সাহায্য করার চেষ্টা করছেন। এই সাহায্য করার চেষ্টার মধ্যে একটু পার্থক্য আছে। এখানে তাদের কোনো ধরনের অর্থনৈতিক কোনো লাভ বা এরকম কোনো ব্যাপার নয়। সবার আগে তারা চাচ্ছেন যে নিজের এলাকার মানুষকে সহায়তা করতে চাচ্ছেন, এর মাধ্যমে সারা বাংলাদেশকে বদলে দিতে, বদলে যাওয়া দেশকে বদলে দেওয়ার স্বপ্ন নিয়ে তারা কাজ করছেন। সারা মাস জুড়ে আমাদের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এরকম তরুণরা আসবেন, সফল তরুণ যদি বলি, সফল তরুণরা আসবেন। আমাদের সঙ্গে আজকে তেমন একজন আছেন, তার নাম মশিউর রহমান সংলাপ। তিনি এসেছেন সিরাজগঞ্জ থেকে এবং তিনি সেখানকার সায়েন্স একাডেমির প্রতিষ্ঠাতা, ট্যালেন্ট সায়েন্স একাডেমির প্রতিষ্ঠাতা মশিউর রহমান সংলাপ। আপনার আমাদের অনুষ্ঠান থেকে স্বাগত। ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে সবসময় যেমনটি হয়, একজন অতিথি স্টুডিওতে থাকেন, একজন অতিথি স্কাইপের মাধ্যমে কারো না কারোর সাথে আমরা যোগ দিই। আমাদের সঙ্গে আজকে আছেন, একটু দেখি কে আছেন আমাদের সঙ্গে, নওরিন খান নিঝুম আমাদের সঙ্গে আছেন। তিনি শিক্ষার্থী, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইকোনমিক্সে পড়ছেন, তাই তো? শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ আমি শুনতে। আচ্ছা, আমরা দুজনের সঙ্গে কথা বলবো। সেই সঙ্গে যেহেতু ট্যালেন্ট সায়েন্স একাডেমি, তাই তো, সিরাজগঞ্জে, সেখানে আমরা যারা সেখানে কাজ করেন আমরা চেষ্টা করব তারা যেখানে আছেন তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করব এই অনুষ্ঠানে যে কোনো মাঝে। তো মশিউর, একটু প্রথমে আপনার শুরু করি। আপনি ট্যালেন্ট সায়েন্স একাডেমি সিরাজগঞ্জে একটি সায়েন্স একাডেমি বা বিজ্ঞান ভিত্তিক একটি প্রতিষ্ঠান, আসলে প্রতিষ্ঠানটা কি একটু বলবেন আগে? আমরা মূলত আমাদের যে টার্গেটটা সেটা হচ্ছে প্রতিটা স্টুডেন্টের যেন ভেতরের যে একটা সৃষ্টিশীল মেধা, দ্যাট মিনস মানে আই বিলিভ দ্যাট এভরি ম্যান হ্যাজ হিজ ওন ট্যালেন্ট। আমি চাচ্ছি প্রতিটা স্টুডেন্টের ট্যালেন্টটা বের করতে, এবং ট্যালেন্টটা একা একাই কেউ বের করতে পারে না। খুবই একজন মানুষকে যদি পেশনা দেয়া না হয়, একজন মানুষকে যদি উৎসাহ দেয়া না হয়, তাকে যদি সর্বাত্মক সহযোগিতা না করা হয়, তাহলে তার সেই উৎসাহটা সে হারিয়ে ফেলে। আমরা সেই জন্যই স্টুডেন্টদেরকে বিজ্ঞানভিত্তিক ইনফরমেশন দিচ্ছি, তাদের একটা প্ল্যাটফর্ম দিচ্ছি, যে প্ল্যাটফর্ম ট্যালেন্ট সায়েন্স একাডেমি সিরাজগঞ্জে দিচ্ছে। তারা আমাদের একটি রুম আছে, আমার একাডেমি রুম, সেখানে তারা আসে এবং প্রতি শুক্রবার বিকালবেলা আপনার 1.5 ঘন্টার একটি ল্যাব ক্লাস হয়। আমরা ক্লাস নেই ইলেকট্রনিক্সের উপরে, প্রোগ্রামিংয়ের উপরে, যেন তারা এই বিষয়গুলো ভালো করে বুঝতে পারে, এবং তাদের কারিগরি সহায়তার জন্য যে সকল ইনস্ট্রুমেন্ট দরকার সবগুলো যতটুকু আর কি আমাদের ব্যক্তিগত ইয়েতে সম্ভব আমরা সেগুলো দিচ্ছি। মানে আপনারা শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করা? জি, বিজ্ঞান মনস্ক একটি জাতি চাচ্ছি। আচ্ছা, আপনি যখন শুরু করেন তখন আসলে আপনার বয়স কত ছিল? কোন ক্লাসে? আমি তখন ক্লাস 9-এ পড়ি। আচ্ছা, তখন আমার যাত্রা শুরু। তখন আমি বিজ্ঞান মেলাতে অংশগ্রহণ করি সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট পর্যায়ে। আমি একটা ছোটোখাটো প্রজেক্ট নিয়ে যাই, কোনো প্লেস হয় না। আচ্ছা, তো একজন আর কি ফার্স্ট প্লেস পায়। তখন টার্গেট ছিল যে নেক্সট সায়েন্স ফেয়ারের ওই ফার্স্ট প্লেসটা আমি নেব। তখন থেকে কাজ শুরু করি এই জায়গায় ওই জায়গায়। বাবা মার বাধা তো থাকেই। আমার আম্মু ব্যাংকার, উনি ব্যাংকে চাকরি করেন। যখন উনি ব্যাংকে যান, যে লেজার টাইমটা আমি বাসায় আর কি পাই, সেই সময় ওই মানে আমার গবেষণার কাজ শুরু করি। প্রথমে আমার বাসার যে টেলিভিশন সেটা খুলি, এট ফার্স্ট আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তারপর থেকে যাত্রা শুরু। টেলিভিশন কি নষ্ট করেন না? নষ্ট ছিল, জাস্ট আর কি খুলছে, ঠিক হয়ে গেছে। আচ্ছা, ফরচুনেটলি ঠিক হয়ে গেছে। আচ্ছা, তো তারপরে যাত্রা শুরু, আমি কয়েকটা প্রজেক্ট তৈরি করেছি। তারপরে 2012 সালের ডিস্ট্রিক্ট পর্যায়ে সায়েন্স ফেয়ারে আমার সেই স্বপ্নটা পূরণ হয়। আমি আমার একজন শ্রদ্ধেয় স্যার, আমার যিনি আর কি আমার গুরু, আমি যাকে আমার লাইফের গুরু মানি, সঞ্জয় কুমার নান্টু স্যার, ওনার সহায়তায় আমি এই ফার্স্ট প্লেস পাই ডিস্ট্রিক্ট পর্যায়ে। তারপরে উনি আমাকে সহায়তা করে এবং আমার যে কলেজ সিরাজগঞ্জ সরকারি কলেজ,
আমি সেখান থেকে সহায়তা পাই, তাদের সহায়তায় আমি জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করি এবং জাতীয়ভাবে ঢাকার নটরডেম কলেজকে হারিয়ে সিরাজগঞ্জের মতো মফস্বল শহরের একটি ছেলে জাতীয়ভাবে প্রথম স্থান আচ্ছা, পায়। আচ্ছা। তখন থেকেই যাত্রা শুরু আর আচ্ছা, কি। আর যারা এই মশিউর রহমান সংলাপের গল্পটা শুনলেন, একদম শুরু গল্পটা শুনলেন, নিশ্চয়ই যারা অনুষ্ঠান দেখছেন তা যদি তরুণরা কেউ মনে করেন যে টেলিভিশন এখনই খুলে ফেলি শুরু করি, এমনটা করবেন না নিশ্চয়ই, তাই না? জি। অন্যভাবে আমরা যখন আরও বেশি কথা বলবো সংলাপের সঙ্গে অনেক কিছু জানার আছে তার কাছ থেকে, এবং জানবো কীভাবে তিনি ধীরে 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 এই প্রতিষ্ঠানটি গড়ে তুললেন। তবে তার আগে একটু মনে হয় নওরিন খান নিঝুমের কাছে যেতে পারি, তিনি অনেকক্ষণ ধরে আমাদের সাথে যোগ দিয়েছেন। নওরিন, একটু আপনাকে জানতে চাইবো, আপনি তো ইকোনমিক্সে পড়ছেন, এই যে সংলাপরা যে কাজগুলো করছে সায়েন্স একাডেমি, আমি যতদূর জানি তারা কোনো ধরনের হেল্প ছাড়াই নিজেদের সাহায্য নিয়ে, তাই তো, নিজেদের টাকা দেন, নিজেদের পয়সা দিয়ে তারা একটি ক্লাব চালাচ্ছেন। এই যে এই ধরনের প্রতিষ্ঠান, বাজেটে আসলে আপনার কি মনে হয় শিক্ষা বাজেটে কি এই প্রকল্পগুলোকে উৎসাহিত করার জন্য আলাদা বরাদ্দ থাকা উচিত কিনা, কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। আসলে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি উত্থাপন করেছেন। আমাদের বাজেটে কিন্তু শিক্ষা ক্ষেত্রে যতটুকু আছে, কিন্তু গবেষণা ক্ষেত্রে কিন্তু আমাদের বাজেটের যে পরিমাণটা খুবই কম। দেখা যাচ্ছে বাংলাদেশের ছাত্রছাত্রীরা কিন্তু গবেষণা ক্ষেত্রে সুযোগ অনেক বেশি কম পান। আচ্ছা। যার কারণে তাদেরকে দেখা যাচ্ছে দেশের বাইরে গিয়ে বড় বড় বিশ্ববিদ্যালয়ে ওনারা পড়েন, ওখানে ওনারা গবেষণা করে বাংলাদেশকে অনেক বেশি মানে সুখ্যাতি এনে দেন। কিন্তু দেশের মাটিতে কিন্তু আমাদের গবেষণা করার সুযোগ খুব কম। এই যে সংলাপ ভাইয়া উনি যেটা বলেন, ওনার যে কারেজটা অবশ্যই অনেক প্রশংসনীয়। উনি যে পদক্ষেপটি নিয়েছেন, কয়জন তরুণ আছে বাংলাদেশে এই পদক্ষেপটি নিতে পারেন? সেক্ষেত্রে যাদের গবেষণার ইচ্ছা আছে তারাও কিন্তু গবেষণাটা করতে পারছেন না। সেক্ষেত্রে সরকারের কিন্তু অনেক বেশি এটা উচিত যে এই ক্ষেত্রে অনেক বেশি বাজেট বাড়ানো এবং এই ক্ষেত্রে উৎসাহিত করা। কারণ দেখুন, আমি যেরকম ইকোনমিক্স পড়ছি, আমাদের অর্থনীতিতেও কিন্তু অনেক গবেষণার সুযোগ আছে, কিন্তু আমরা কয়জন ছাত্রছাত্রী এই সুযোগটা পেয়ে থাকি? বা বাজেটের আগে আমরা কতজন ছাত্রছাত্রী হিসেবে বা শিক্ষাবর্ষ পার করার পরে আমরা কতজন অংশগ্রহণ করতে পারি? আচ্ছা নরিন, এখানে আমার একটা প্রশ্ন আছে। আপনি তো ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়, এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে ফি অনেক বেশি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক বেশি আপনার ফি দেন। হ্যাঁ, সরকারি, আপনি বলছেন সরকারি বরাদ্দ থাকা উচিত, সরকার উৎসাহিত করা উচিত। আপনাদের ইউনিভার্সিটিতে এত টাকা পয়সা নিচ্ছে, আপনারা এত টাকা পয়সা দিচ্ছেন, সেখানে কি আপনাদেরকে এই গবেষণা উৎসাহিত করার জন্য কোনো ধরনের এই ধরনের ব্যবস্থা আছে, বা তারা কি আসলে গবেষণায় সত্যিকারে অর্থে খরচ করছে কিনা ইউনিভার্সিটি? আপনি ঠিকই বলেছেন যে প্রাইভেট ইউনিভার্সিটিতে আমরা অনেক বেশি খরচ করে পড়াশোনা করছি ঠিকই, কিন্তু আমরা যে গবেষণা করব সেটা জায়গা কোথায়? একটা প্রাইভেট ইউনিভার্সিটি একটা বা দুইটা বা তিনটা, খুব বেশি হলে একটা ছোট একটা ক্যাম্পাস নিয়ে তৈরি হয়। সেখানে গবেষণার জন্য যে সুযোগ, যে সরঞ্জাম, যে জায়গা দরকার, সেটা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি খুব একটা পায় না প্রাইভেট ইউনিভার্সিটি গুলো। এক্ষেত্রে কিন্তু সরকারও ইউনিভার্সিটি গুলাকে খুব বেশি সাবসিডাইজ করে না, বরং দেখুন সরকারের একটা পদক্ষেপ বর্তমানে যে পলিসিটা সরকার নিয়েছেন, 7.5% ভ্যাট দিয়েছেন প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের উপর। এটা হচ্ছে ভ্যাট, ছাত্রছাত্রী যারা পড়ছে তাদেরকে ভ্যাটটা দিতে হবে। তাহলে সরকারের যেখানে উচিত ইউনিভার্সিটি গুলোকে সাবসিডাইজ করা বা তার গবেষণার ব্যবস্থা করে দেওয়া, আরো সুযোগ সুবিধা বৃদ্ধি করা, সেক্ষেত্রে কিন্তু সরকার এরকম একটি নেতিবাচক পদক্ষেপ কিন্তু আরো ছাত্রছাত্রীদেরকে এবং তাদের বাবা মাদেরকে অনুৎসাহিত করছে তাদেরকে ইউনিভার্সিটি এডুকেশন নেয়ার ব্যাপারে। আচ্ছা, আমি এখানে একটু একটা তথ্য দিয়ে দিই যে গত কয়েকদিন আগে লেটস টক নামে একটা অনুষ্ঠান হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তরুণদের বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়েছিলেন। সেখানে একজনের প্রশ্ন করেছিলেন যে আসলে আমেরিকার মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কি দেওয়া যায় কিনা সরকারিভাবে। তাই তিনি কিন্তু সেই সম্ভাবনা প্রায় নাকচ করে দিয়েছেন এবং বলেছেন যে আসলে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয় যেহেতু প্রচুর ফিস নিচ্ছে, সেখানে আসলে ভর্তুকি দেওয়ার কিছু নাই। তারা চেষ্টা করবেন যেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আরও বেশি পরিমাণে ভর্তুকি দিয়ে সেগুলোতে শিক্ষার্থীরা পড়তে পারে সেই ব্যবস্থা করা। আমি আবার আসছি আপনার কাছে নরিন, আমি একটু মশিউর রহমান আপনার কাছে যেতে চাই। নরিন যেখানে বললো যে একটা বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়টি রুম থাকে বা কী থাকে, সেখানে গবেষণার সুযোগ খুব কম। আপনি আসলে কিভাবে শুরু করেছেন? সেখানে কি অনেক সুযোগ সুবিধা ছিল আপনি যেখান থেকে শুরু করেছেন? না, আমি যেখান থেকে শুরু করেছি সেখানে সেরকম সুযোগ সুবিধা ছিল না। আচ্ছা, আমি যখন আমার ইলেকট্রনিক্সের প্রতি নেশা, আমি ট্রিপলিতে পড়ি ইঞ্জিনিয়ারিং, দেখা যেত যে বিভিন্ন মেকার টেকার যারা আছে, মানে আমার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের এমন কোনো টিভি মেকার নাই যে আমাকে চেনে না। অনেকের কাছে গিয়েছি যে একটু শিখান, তাদের সেই মনোভাবটা ছিল না। একজন ছিলেন মামুন আঙ্কেল নাম,
ওনার কাছ থেকেই আমার আর কি এই সার্কিটের যে হাতে খড়ি ওনার কাছ থেকেই উনি শিখিয়েছেন। এবং নওরিন যেটা বললো যে ইউনিভার্সিটির ফ্যাসিলিটিসটা সেরকম নয়, private বিশ্ববিদ্যালয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে সরকারের যেটা করণীয় হতে পারে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপরে নজরদারিটা দিতে পারে, তারা একটা স্ট্রিক্ট ল দিতে পারে যেন তারা যে পরিমাণ ফিস নিচ্ছে যেন স্টুডেন্টদেরকে সেই পরিমাণ একটা ফিডব্যাক দিতে পারে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো। আপনি তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়েন? জি, আমি আইবিতে পড়ি, ট্রিপলিতে। আচ্ছা আচ্ছা। তো এই ব্যাপারে গভর্নমেন্টের একটা স্টেপ হতে পারে যেন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তাদের 100% স্টুডেন্টদেরকে দেয়। তো এই ব্যাপারে গভর্নমেন্টের একটা স্টেপ নেওয়া দরকার। আচ্ছা আচ্ছা, আপনি একটু, আমি আবার ট্যালেন্ট সায়েন্স ক্লাবে যেতে চাই। জি। আপনি শুরু করলেন, জি। কিভাবে এটা ক্লাব হয়ে উঠলো এবং এখন কারা কারা আসলে নেতৃত্ব দিচ্ছেন? যখন আমি ইউনিভার্সিটি অ্যাডমিশন দিচ্ছি, আমার ইচ্ছা ট্রিপলিতে পড়া। আমার একটা আপনার হাজী মোহাম্মদ দানেশে একটা সাবজেক্টে হয়, তো ওয়েটিংয়ে ছিলাম, তারপরে আর ট্রিপলি হলো না, তো অ্যাডমিট হইনি। তারপর আমার বাবা মার ইচ্ছা ছিল যে আমার ছেলে ডাক্তার হবে, আমাকে প্রাইভেট মেডিকেলে ভর্তিও করে। কিন্তু আমার মার, সত্যি কথা, আমি আমার মার কাছে মাপ চাচ্ছি, তার স্বপ্নটা পূরণ করতে পারিনি ডাক্তার হইতে। কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট ছিল আজকে আমি আমার মার স্বপ্নটা পূরণ করতে পারলাম না, কিন্তু আরও তো 10টা মা তাদের ছেলেকে নিয়ে স্বপ্ন দেখছে, তাদের ছেলে ভালো কিছু করবে। সেই 10টা মায়ের স্বপ্ন পূরণের জন্য আমি আমার মার স্বপ্নটা পূরণ করতে পারি না। আচ্ছা, আমি আবার আপনার কাছে আসবো, তবে একটা ফোন এসছে এর মধ্যে। এর মধ্যে মোহাম্মদপুর থেকে একজন ফোন করেছেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, আপনার নামটা বলবেন? আমি হচ্ছে জাহিদ বলছিলাম। জাহিদ, কাকে প্রশ্ন করে একটু বলবেন? আমি আসলে প্রশ্ন করার চেয়ে মানে দুজনকে একই প্রশ্ন করতে চাই যে মানে তারা তো এখন তরুণ, এই কাজটি করছে তাদের নিজেদের ক্ষেত্রে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে তারা যখন ভবিষ্যতে যদি বলি চাকরির যে বয়স, সেই বয়সে চলে যাবে, তারা কি তখন তাদের এই কাজগুলো কন্টিনিউ করবেন, না দেখা যাবে যে আমরা আমাদের তরুণদের যে ট্রেন্ডটা দেখি যে তারা বিশ্ববিদ্যালয় বা সার্টেন পিরিয়ড পর্যন্ত দেশের কাজ করতে চান, সমাজের কাজ করতে চান, এরপরে যে দেখা যায় কোনো এমএনসি অর সামথিং এগুলোতে জয়েন করে ফেলেন, তো তাদেরও কি ট্রেন্ড থাকবে কি মানে এই কাজ এক পাশে রেখে চাকরি করা, মানে দিনে চাকরি, বিকেল বেলা বা ডে অফের দিন বা ছুটির দিনে হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, এই ধরনের ফর্মুলা কি তারা থাকবেন কিনা? এটা আসলে তাদের কাছে দুজনকেই আমি ধন্যবাদ। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমি এর আগের দিন একজন লিখন নামে একজন এসেছিলেন, নারী উদ্যোক্তা, খুলনা থেকে, তিনিও জয় বাংলা অ্যাওয়ার্ড পেয়েছিলেন, এবং তার কাছে রংপুর থেকে একজন প্রশ্ন করেছিলেন যে আপনি যে কাজটি করছেন, যদি আপনার বিয়ে হয়ে যায় আপনি কি কাজটি কন্টিনিউ করবেন কিনা। আপনার কাছে একই প্রশ্ন করেছেন যে যদি আপনি চাকরি পেয়ে যান ভালো একটি। সেক্ষেত্রে আমি একটি উদাহরণ দিচ্ছি। বর্তমানে যিনি সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আছেন, ক্লাস 9-এ পড়ছেন, মীর আরিফুল হক শরণ, তার কথা হচ্ছে যে ভাইয়া যা কিছুই করি আমি এই ট্যালেন্ট সায়েন্স একাডেমি নিয়েই থাকবো, চাকরি হোক আর যাই হোক আমি আমার শতভাগ ট্যালেন্ট সায়েন্স একাডেমিকে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমার মনে হয় তার যে ইচ্ছাটা, সত্যি কথা বলতে মানুষের যদি বিবেক বোধটা কাজ করে, আমার মনে হয় সে চাকরি করুক, যেখানেই থাকুক। আমি ঢাকাতে থাকি, আমার ক্লাস হয়, আমি প্রতি সপ্তাহে সিরাজগঞ্জ যাতায়াত করি, সেটা আমার মা বাবার টাকা ছাড়া, আমি নিজে স্টুডেন্ট পড়িয়ে যে টাকা পাই এবং আব্বু আম্মু যে যাতায়াত টাকা দেয় সেখান থেকে যে টাকাটা বাঁচে, সেইভাবে আমি যাতায়াত করি। সিরাজগঞ্জ থেকে ঢাকা জার্নি এটা অনেক লং জার্নি এবং অনেক কষ্টকর। হ্যাঁ, সো প্রতিটা সপ্তাহে আমি যাই, আমার কাছে কোনো ব্যথা মনে হয় না আমার কাছে। সো আমার মনে হয় মানে আপনি জাহিদের প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আপনি থাকবেন আসলে। জি, এবং প্রতিটা মানুষের যদি বিবেক বোধটা জাগে তাহলেই সম্ভব। আচ্ছা, আমি একটু নওরিনের কাছে যেতে চাই। নওরিন, আপনার কাছে জানতে চাইবো যে সংলাপ যেভাবে কাজ করছে এবং একটি বিষয় নিয়ে পড়াশোনা করছে এবং সেই সঙ্গে তার এলাকার যারা শিক্ষার্থী আছে তাদেরকে বিজ্ঞান মনস্ক করার একটা তিনি চেষ্টা করে যাচ্ছেন, একটা ক্লাবের মাধ্যমে কয়েকজন মিলে। আপনি যখন পড়াশোনা করছেন, তরুণদের মধ্যে এই যে আলাদা বিষয় যে চাকরি বাদ দিয়ে দেশের জন্য কিছু করব, এলাকার মানুষের জন্য এটা করব, এটা আসলে বাংলাদেশের তরুণদের মধ্যে, আপনাদের মধ্যে ব্যাপারটা আসলে কতটা আছে এখনো এবং সুযোগটা আসলে কত টাকা? ঢাকার কথা যদি বলি, আসলে যদি আপনি ইচ্ছার কথা বলেন সেক্ষেত্রে আমি বলবো ইচ্ছা অনেকেরই আছে। অনেকেই আছেন যারা প্রথাগত চাকরির বাইরে কিছু করতে চান, দেশের জন্য এবং নিজের জন্য, নিজের ভালো লাগবে এরকম কিছু করতে চান, দেশের জন্য তো অবশ্যই করতে চান। সেক্ষেত্রে অনেকেই আমি দেখেছি যে অনেক ছাত্রছাত্রীর মধ্যে ইচ্ছাটি আছে, কিন্তু আমি বলবো যে এক্ষেত্রে সুযোগটা অনেক কম। কারণ আমি যদি বলতে চাই যে আমরা যেহেতু অর্থনীতিতে পড়ছি, অর্থনীতিতে কিন্তু গবেষণার অনেক সুযোগ রয়েছে। এমনকি বাংলাদেশে যখন বাজেটগুলি করা হয়
তখন কিন্তু সরকার কিন্তু ছাত্রছাত্রীদের, হ্যাঁ আমরা কিছু টিভি প্রোগ্রাম দেখি যেখানে তরুণ কণ্ঠ শোনা যায়, কিন্তু এটার বাস্তবায়ন কতটুকু? অর্থনীতির ছাত্রছাত্রীরা কি সরাসরি অংশগ্রহণ করছে এই বাজেট তৈরিতে, বা যে কোনো পলিসি যখন নেওয়া হচ্ছে যেখানে তাদের অংশগ্রহণ কতটুকু? বলতে গেলে অংশগ্রহণ নেই। সেক্ষেত্রে আমি যেটা আমার ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমার ইচ্ছা আছে গবেষণা করার। তো সেক্ষেত্রে এই সুযোগটা যদি সরকার থেকে করা হয় যে যে যারা গবেষণা করতে চান তাদের জন্য একটা ফিল্ড তৈরি করে দেওয়া, কারণ হচ্ছে যে বাংলাদেশে প্রথমেই বলছে যে গবেষণার সুযোগ খুব কম, কিন্তু গবেষণা করে কিন্তু গবেষণাতে যারা অংশগ্রহণ করতে চান সেটা করে কিন্তু অনেক বড় বড় কিছু করা সম্ভব, দেশের কাজে অনেক ভালোভাবে এগিয়ে আসা সম্ভব। সেক্ষেত্রে আমি মনে করি যে এটি একটি বড় সুযোগ। সুযোগ তো অবশ্যই, কিন্তু এই সুযোগের জন্য যে কর্মক্ষেত্রটা যে তৈরি করা দরকার, ক্ষেত্রটা সেটির ক্ষেত্রে আমার মনে হয় যে সরকারের আরো অনেক বেশি মনোযোগী হওয়া উচিত। নরেন বলছেন যে আসলে তরুণদের নরেন বলছেন তরুণদের ইচ্ছা আছে, এখন দরকার একটু সুযোগের, এবং একটু বাইরে থেকে একটু যদি হেল্প করে তাহলে আসলে সব তরুণরাই, বেশিরভাগ তরুণরাই চাইবেন যে আসলে কাউকে সাহায্য করতে, তাই তো? অবশ্যই। তার জ্ঞান, ওকে, ঠিক আছে। আচ্ছা, একটু মুশির আপনাকে জানতে চাইবো, আপনি তো ঢাকায় আছেন, ঢাকায় পড়াশোনা করছেন, তাহলে আপনার সেই ট্যালেন্ট সায়েন্স একাডেমি এখন চালাচ্ছে কে বা কারা? সিরাজগঞ্জে আপনার কয়েকজন আছেন, মোহাম্মদ সরোয়ার হোসেন, উনি হচ্ছে 10ম শ্রেণীর স্টুডেন্ট, ওর এবার সামনে এক্সাম, এই জন্য ও একটু ইয়েতে আছেন। এবং মোহাম্মদ নাজমুল হাসান ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে, ওরও এক্সাম। বর্তমানে যিনি আছেন মীর আরিফুল হক শরণ, ক্লাস 9-এর স্টুডেন্ট, তিনি লিড দিচ্ছেন এই ট্যালেন্ট সায়েন্স একাডেমিকে। তাহলে আমরা মনে হয় একটু শরণের সাথে কথা বলতে পারি। শরণ এরই মধ্যে আমাদের সঙ্গে টেলিফোনে যোগ দিয়েছেন সিরাজগঞ্জ থেকে। শরণ, প্রথমে আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ শরণ। আমরা আপনাকে ধন্যবাদ দেব, কারণ হচ্ছে যে আপনি এই বয়সে ক্লাস 9-এ পড়েন, যদি মশিউর সেও না ক্লাস 9 থেকে শুরু করেছে, 9-এ পড়েন, এই অবস্থা আপনি একটি ক্লাব চালাচ্ছেন, এবং আপনার বয়সী বা আপনার চেয়ে ছোট অথবা আপনার চেয়ে বড় শিক্ষার্থীদের আপনারা বিজ্ঞান মনস্ক করার চেষ্টা করছেন, এটা অনেক বড় ব্যাপার। কিভাবে আপনি আসলে এই মনে হলো যে আমি আসলে এখানে কাজ করতে পারি বা এই এমন একটি ক্লাবে যোগ দিতে পারি? জি, আসলে ক্লাবের ক্ষেত্রে বয়সের কোনো ব্যাপার না। এর আগে আমাকে এরকম অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে। তো সর্বপ্রথম বয়স নিয়ে, যে এই বয়সে, এত ছোট বয়সে এত বড় জিনিসটা লিড দেওয়া, ঠিক আছে। আমি যখন বিভিন্ন কাজে যাই বা অনেক ক্ষেত্রে অনুষ্ঠান হয়, যেমন কিছুদিন আগে ইয়ং বাংলা অনুষ্ঠানে আমি নিজেও যোগ দিয়েছিলাম। তা আমি প্রথমে নার্ভাস ফিল করেছিলাম যে এই বয়সে আমি অংশগ্রহণ করতে পারবো কিনা। তো অনেকে আছে যারা মনে করেন যে বিজ্ঞান বিষয়কে অনেক গুরুত্ব দেয়, তাদের উৎসাহতেই এই জিনিসটার প্রেরণা আমরা পেয়েছি। আচ্ছা শরণ, আপনাকে এটা জানতে চাইবো যে আপনি যে এই কাজগুলো করছেন, আপনার যারা ক্লাসমেট আছে বা আপনার যারা বন্ধুরা আছে, তারা কি আপনাকে উৎসাহিত দেয়, নাকি বাইরে বলে কি করতেছে, টাইম নষ্ট, এরকম কিছু বলে কিনা? না, টাইম নষ্ট আসলে তারা আমাকে মেইন কথা যেটা উৎসাহ দেয়। আচ্ছা আচ্ছা, যে বিজ্ঞান বিষয়ক উৎসাহ, এটা খুব ভালো কাজ এই বয়স থেকে। এবং সবচেয়ে বেশি উৎসাহ পাই যখন আমার স্যার কে এম মশিউর রহমান সংলাপ অথবা ক্লাস ফ্রেন্ডরা যখন বলে যে হ্যাঁ একজন বিজ্ঞানী আসতেছে, তখন আরো বেশি উৎসাহ পাই। আচ্ছা আচ্ছা, বিজ্ঞানী, আমি এটা আপনাকে জানতে চাইবো, তরুণ বিজ্ঞানী, যে এরপরে আপনাদের পরিকল্পনা কি, এরপরে কি করবেন আপনারা? এরপরে আমাদের পরিকল্পনা, যেটা মূলত আমাদের স্লোগানের ভিতরে আছে, যে লক্ষ্য আমাদের বিশ্বজয়। যে আমরা প্রথমে সিরাজগঞ্জের মাটি থেকে বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, বাংলাদেশের উন্নয়নের পথে, এবং আমাদের মূল লক্ষ্য যে এই বিজ্ঞানের মাধ্যমে বাংলাদেশকে পুরো বিশ্বের মানচিত্রে তুলে ধরবো আমরা। এটাই হলো আমাদের মূল লক্ষ্য। শরণ, আমাদের সঙ্গেই থাকুন। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর নিশ্চয়ই আবার আপনার সঙ্গে কথা বলবো। যেমন তিনটে বললেন যে বিশ্বজয়, লক্ষ্য আমাদের বিশ্বজয়, বিজয় হবে নিশ্চয়, এই স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছে ট্যালেন্ট সায়েন্স একাডেমি সিরাজগঞ্জ। তার প্রতিষ্ঠাতা আমাদের সঙ্গে আছেন, তার আরেকজন যিনি চালাচ্ছেন এই মুহূর্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আমাদের সঙ্গে টেলিফোনে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন নরেন নিঝুম। আমরা তিনজনের সঙ্গে আরও বেশি আলাপ করবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। বিরতির পর নিশ্চয়ই আবার দেখা হবে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ।
বরের থেকে লক্ষ মুজি বরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ। বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি মুজিব, এমন একটি বিষয় নিয়ে, এমন একটি নাম নিয়ে আমরা এই মাস জুড়ে, আগস্ট মাস জুড়েই বিশেষ ইয়াংয়ের আয়োজন করেছি, যেখানে একদম বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যারা, যে তরুণরা দেশের জন্য কিছু করছেন, দেশের মানুষের জন্য কিছু করছেন, তারা এখানে আসছেন। আজকে আমাদের সঙ্গে আছেন মশিউর রহমান সংলাপ, তিনি প্রতিষ্ঠাতা ট্যালেন্ট সায়েন্স একাডেমি সিরাজগঞ্জ। সেই সঙ্গে আমাদের সঙ্গে স্কাইপে আছেন নওরিন খান, তিনি এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিরতিতে যাবার আগে আমরা শুনছিলাম আসলে ট্যালেন্ট সায়েন্স একাডেমি তারা বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার চেষ্টা করছেন মানুষকে। কিভাবে আপনি কার্যক্রমগুলো একটু বলেন আমাদের। আমার এই ট্যালেন্ট সায়েন্স একাডেমির যে দুইজন আর কি আমরা কাজ করি, আমার আরো কয়েকজন ফ্রেন্ড ছিল, কিন্তু যখন স্ট্রাগলের টাইমটা যায় তখন তারা আর থাকে না। যে স্ট্রাগল, তো যে আর কি আরেকজন আমার সঙ্গে ছিলেন, আমার ক্লাবের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ খায়রুল ইসলাম শুভ, উনি হচ্ছে সিএসসিতে পড়ছেন, ডিপ্লোমাতে। যখন স্ট্রাগল করি তখন বলে, ভাই দেখেন স্ট্রাগল তো করতেই হবে, এছাড়া তো কোনো উপায় নাই। তো তাকে বলি, রাইট, স্ট্রাগল তো করতেই হবে। ঠিক যেমন 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু একটা কথা বলেছিলেন তার ভাষণের মধ্যে, 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না। তো কেন আমরা থাকবো, আমরা কেন স্ট্রাগল করব না? অবশ্যই আমরা স্ট্রাগল করব। তো আমার শুভর হাত ধরে যাত্রা শুরু। শুভর টার্গেটটা হচ্ছে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীর মাঝে বাংলা ভাষায় বিজ্ঞানভিত্তিক তথ্য পৌঁছে দেওয়া। ভার্চুয়াল ক্লাস আমরা শুরু করব, কিছু বাধার জন্য আমরা ভার্চুয়াল ক্লাস শুরু করতে পারছি না। বিজ্ঞান তথ্য নিয়ে, ইলেকট্রনিক্সের উপরে, প্রোগ্রামিংয়ের উপরে সব কিছু নিয়ে আমাদের ভার্চুয়াল ক্লাস শুরু হবে। এবং আমরা যে কাজটা করে থাকি, বিভিন্ন স্কুলে ক্যাম্পেইন করি, বিজ্ঞানের প্রতি ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেই, বিজ্ঞানের এই আবিষ্কার, আমাদের আবিষ্কারগুলো তাদেরকে দেখাই। যে আমার সায়েন্স ক্লাবের সরোয়ার হোসেন, সে স্বর্ণপদক পেয়েছে, তার আবিষ্কার এটা ছিল, আরও আবিষ্কার আছে এই কয়জন, এগুলো দেখাই। তারপরে রচনা প্রতিযোগিতা করা হচ্ছে। রচনার বিষয়টা হচ্ছে আমার আবিষ্কার, তুমি কি আবিষ্কার করতে চাও, কাল্পনিক হোক, দ্যাটস নট ফ্যাক্ট, বাট তুমি লিখো, তুমি তোমার ব্রেনটা ইউজ করো, ক্রিয়েটিভিটিটা ইউজ করো, যে হ্যাঁ আমি কিছু সৃষ্টি করতে চাচ্ছি। এইগুলো টপিক হচ্ছে। এবং আমাদের নেক্সট যেটা প্রোগ্রাম, জানুয়ারি 1 তারিখের মধ্যে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর অঞ্চলের প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা কম্পিটিশন করব। প্রতিভার অন্বেষণে 2015 বিজ্ঞানভিত্তিক রচনা প্রতিযোগিতা, প্রকল্প উপস্থাপন এবং আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা করা হচ্ছে, যার মধ্যে বিজ্ঞান মনস্ক করা হবে ছাত্রছাত্রীদের। মেলা কি থাকে? জি, বিজ্ঞান মেলা, দ্যাট মিনস প্রকল্প উপস্থাপন, এটাই বিজ্ঞান মেলা। তারা প্রকল্প উপস্থাপন করবে এবং যারা এদের মধ্যে ভালো আর কি মানে রচনা প্রতিযোগিতায় যারা ভালো কিছু ক্রিয়েটিভ লিখবে, এদেরকে নিয়ে আমরা কর্মশালা করব, এদেরকে আপনার বিভিন্ন কম্পিটিশনে আমরা। আপনাদের এই প্রতিষ্ঠানে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পেয়েছেন এই বছর? জি, এই বছর জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পেয়েছি আমরা। আচ্ছা, আপনারা কি কি, আমি একটু জানতে চাই যে অনেক কিছু করেছেন, কিন্তু আপনারা যখন যা বলেন যে আমাদের বিজ্ঞান ক্লাবের এই আবিষ্কার করেছে, এরকম উল্লেখযোগ্য কিছু আবিষ্কার কি আছে? কি কি? সবচেয়ে বড় যেটা, আমরা 8 জন অ্যাওয়ার্ড প্রাপ্ত ক্ষুদে বিজ্ঞানী, যেটা কোনো ডিস্ট্রিক্টের ইতিহাসে আমার মনে হয় না, আমার জানা মতে পর্যন্ত আছে, এবং কোনো প্রতিষ্ঠানের 2 বছরের সাফল্য 8 জন বিজ্ঞানী, ক্ষুদে বিজ্ঞানী, যার মধ্যে একজন এই হরতাল অবরোধে ট্রেন লাইন তুলে ফেলার জন্য তার প্রকল্প 2014 সালে এসে তৈরি করে। যদি হরতাল অবরোধের সময় কোনো ট্রেন লাইনের ফিস প্লেট খুলে ফেলে এবং সেই লাইনে যদি কোনো ট্রেন অটোমেটিক ঢোকে, ট্রেনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, অটোমেটিক, কোনোই লাগবে না। এবং আরেকজন তৈরি করেছে মীর আরিফুল হক, সোলার সিস্টেমের মাধ্যমে হাই পাওয়ার ইলেকট্রিসিটি, দ্যাট মিনস সে একটা সূর্যকে 100টা সূর্যে কনভার্ট করে। অবভিয়াসলি একটা সূর্য যদি একটা সোলারে 10 ভোল্টেজ ইলেকট্রিসিটি উৎপন্ন করে, 100টা সূর্য 100 ভোল্টেজ 100 গুণ বেশি করবে। সে সেই ক্ষেত্রে আয়নার রিফ্লেকশন ইউজ করেছে, 10টা আয়না দিয়ে সে 10 গুণ বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করেছে, যার জন্য সে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট পর্যায়ে ফার্স্ট হয়েছে। এরপরে কয়েকদিন আগে লঞ্চ দুর্ঘটনার জন্য আমাদের প্রকল্প আছে, এবং ঈদের পরের দিন যে সিরাজগঞ্জের মুলিবাড়িতে যে রোড অ্যাক্সিডেন্ট, সেটা নিয়ে আমাদের প্রকল্প চলছে। আমরা মেবি এই শুক্রবারের মধ্যে আমরা সেটার একটি সলিউশন দাঁড় করাতে যাচ্ছি। অনেক, আর বলছেন 8 জন স্বর্ণপদকই পেয়েছে, এটা বলতে গেলে 8 জন ক্ষুদে বিজ্ঞানী অ্যাওয়ার্ডে। আচ্ছা, অ্যাওয়ার্ডে 8 জনের কথা শুনলেই তো অনেকখানি সময় লেগে যায়, অনেক আবিষ্কার আছে, আপনার বোঝা যাচ্ছে। আমি একটু মনে হয় একটু নওরেনের কাছ থেকে ঘুরে আসি। নওরেন,
যেটা বলছিল মশিউর রহমান সংলাপ, তার আবিষ্কারের কথা বলছিল এবং তার বলছিলেন যে স্ট্রাগল করে প্রথমে শুরু করতে হয়েছে, তারপর তাদের অনেকে ছিলেন তারা স্ট্রাগল পর্ব দেখে চলে গেছেন। আপনাদের ইউনিভার্সিটি বা আপনার পরিচিত এরকম তারা কি এরকম কোন ইউনিভার্সিটির কথাই যদি জানতে চাই, এমন কোনো ক্লাব আছে বা আপনাদের ইউনিভার্সিটি কি কাউকে এরকম ক্লাব করলে উৎসাহিত করে? হ্যাঁ, অবশ্যই। আপনি যেহেতু গবেষণার কথাটা বলছেন, হুম যেহেতু ওনারা বিজ্ঞানের কথা বলছেন, বিজ্ঞানের গবেষণা এবং ওনার যেসব গবেষণার ব্যাপার আছে, অবশ্যই আমাদের ইউনিভার্সিটি থেকে শুরু করে যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে এবং অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়, সব জায়গায় গবেষণার ক্ষেত্রকে অনেক বেশি উৎসাহিত করা হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে এই সুযোগটি আছে, অনেক বেশি উৎসাহিত করা হয় গবেষণার ক্ষেত্রে, বা এই ধরনের নতুন কিছু শুরু করতে গেলে অবশ্যই অনেক বেশি উৎসাহিত করা হয়। আচ্ছা নরেন, আপনি আপনার একদম ব্যক্তিগত প্রশ্ন করব, আপনি আসলে কি করতে চান? এই যেহেতু আপনি অর্থনীতি নিয়ে পড়ছেন, আপনার কি একদম চাকরি করবেন এমন কোনো আছে, নাকি আসলে আপনি যদি চান যে আমি গবেষণাধর্মী কিছু করব, একজন অর্থনীতিবিদ হয়ে অর্থনীতি নিয়ে দেশের মানুষকে সাহায্য করার জন্য কিছু করব, বাসা থেকে কি এটা আপনাকে পারমিশন দিবে? অর্থনীতি দিয়ে যদি আমি দেশের মানুষকে সাহায্য করতে চাই, সেক্ষেত্রে আমার সুযোগ অনেক বড়। যারা অর্থনীতি নিয়ে পড়ছেন সবার কথাই বলছি, তাদের সবার জন্য সুযোগ অনেক বড়। দেখুন, আমি ব্যক্তিগতভাবে, আপনি যেহেতু আমাকে প্রশ্নটা করেছেন, সুতরাং আমি আমার একটি ইচ্ছার কথা বলি, যে আমি যদি চাই যে, দেখুন, আমাদের সরকার থেকে যখন পার্লামেন্টে কোনো একটা বাজেট পাস হয়, কোনো একটা ডিসিশন নেওয়া হয়, সেখানে কিন্তু মন্ত্রী বা আমলা যারা আছেন তারা ডিসিশনটা নেন। সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই, আমি এরকম একটা রিসার্চ উইং তৈরি করতে চাই, বা আমরা যারা আছি একটা রিসার্চ উইং থাকবে, যে উইংটা সেখানে সবাই তরুণ গবেষকরা থাকবে, এবং যে কোনো পলিসি নেবার আগে বা সেটাকে ইমপ্লিমেন্ট করার আগে বা বাস্তবায়ন করার আগে সেই রিসার্চ উইংটা সেটার মানে ফলাফল সম্পর্কে সরকারকে তথ্য দেবে, সেটা নিয়ে গবেষণা করবে, সেটা করলে কতটুকু ভালো ফল আসবে, কতটুকু খারাপ ফল আসবে, দেশের জন্য সেটা কতটুকু উপকারী, কতটুকু অপকারী, এই জিনিসগুলো নিয়ে গবেষণা করবে। এরকম একটি গবেষক দল থাকবে যারা সরকারের থেকে পৃষ্ঠপোষকতা পাবে এবং নিজেরাও সেখানে অংশগ্রহণ করবে। করার মাধ্যমে বড় বড় যে সিদ্ধান্তগুলো নেওয়া হবে সরকার থেকে শুরু করুন, বা যে কোনো পলিসি নেওয়া হবে, যে কোনো ডিসিশন নেওয়া হবে, সেগুলো এই তরুণ গবেষকরা সেখানে অংশগ্রহণ করবে। তাদের এই স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণটা হবে, সেই অংশগ্রহণে কিন্তু যে কোনো সিদ্ধান্তকে আমূল বদলে দিতে পারে এবং সেই সিদ্ধান্তটা দেশের জন্য অনেক বেশি ফলপ্রসূ করতে পারে। এক্ষেত্রে আমি বলবো যে তরুণ গবেষকদের জন্য এটা হবে একটা সুযোগ, এবং আমি ব্যক্তিগতভাবে চাই এরকম একটি গবেষণাধর্মী কাজে আমাকে উৎসর্গ করবো, এবং অবশ্যই সেটি হবে দেশের। ওকে নরেন, আপনার স্বপ্নের কথা শুনলাম। আমি যেহেতু নরেনের সঙ্গে কথা বলার সময় তিনি অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছেন, আমার অর্থনীতি একটা ভাবনা এসছে। আপনি যখন যে কাজগুলো করছেন মশিউর, এখানে আসলে আপনি টাকা পয়সা কিভাবে পান, কিভাবে ক্লাবটা চালান, টাকা পয়সা কোত্থেকে আসে, অথবা আপনার কোনো ইচ্ছা আছে কিনা এখান থেকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার, ক্লাবের লাভবান হওয়ার? ফার্স্ট যখন শুরু করি, আমার স্কলারশিপের টাকা, ক্লাস 5-এর স্কলারশিপের টাকা থেকে এবং আমার ব্যক্তিগত জমানো টাকা, আমি টাকা জমাই আগে থেকে, আমার এটা একটা হ্যাবিট, আমি টাকা জমাই। এবং আমার আম্মুর সোনালী ব্যাংক থেকে আমি একটা স্কলারশিপ পাই, সেই টাকা দিয়ে শুরু, এবং তারপরে আমি স্টুডেন্ট পড়াই, সেই টাকা দিয়ে আমি চালাচ্ছি। এবং সত্যি কথা বলতে রোজার মাস ছিল, তার মধ্যে আমাদের কাজ ছিল প্রায় 7-8 মাইল আমি রোজা থাকার পরও হাঁটছি, আমি রিক্সায় উঠি নাই, কারণ 10টা টাকা বাঁচলে আমার জন্য বাঁচে না, আমার সায়েন্স ক্লাবের জন্য বাঁচে। আচ্ছা, 10টা ছেলের কাছে আমি একটা একটা করে টাকা দিতে পারবো, দ্যাট মিনস তাদের কাছে আমি ইনস্ট্রুমেন্ট দিতে পারবো, তাদের ফ্যাসিলিটিস দিতে পারবো, যেটা আমাকে সবসময় হিট করে যে হ্যাঁ তুমি 10টা টাকা বাঁচাও। যার জন্য আমার বাবা মা জানে আমি হেঁটে চলাচল করি, এটা আমার বাবা মা জানে যে ও এইভাবে টাকাই করে। আচ্ছা, আপনার আমরা যেহেতু অনুষ্ঠানের নামটা হচ্ছে বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি মুজিব, যখন আপনি সফল হন, হ্যাঁ, তো শেখ মুজিব, আমি যদি আপনি শেখ মুজিব একটা উক্তি দিচ্ছিলেন, আপনি বলছিলেন একজন নেতা শেখ মুজিব আপনার কত অনুপ্রাণিত করে বা তাকে আইডল মনে হয় কিনা? যখন তিনি স্বপ্ন দেখেছিলেন বাংলাকে জয় করবেন, তার মধ্যে আত্মবিশ্বাস ছিল যে না তিনিই পারবেন। আজকে আমরা বাংলা জয় করতে পেরেছি। আর আমাদের 16 জন আর কি আমার সায়েন্স ক্লাবে ছিল, মোট 160টি আঙুল ইয়াং বাংলা অ্যাওয়ার্ড পেয়েছি, দ্যাট মিনস বাংলাকে জয় করতে পেরেছি। তো আমার যেটা কথা, 160টি আঙুল যদি বাংলাকে জয় করতে পারে, কেন 160 কোটি আঙুল বিশ্বকে জয় করতে পারবে না? চমৎকার। আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি নরেন, শেষবারের মতো আপনার কাছে এসেছি, আপনার কাছে জানতে চাইব এক বাক্যে ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে চান? ভবিষ্যতের বাংলাদেশকে দেখতে চাই সম্পূর্ণ যেখানে শিক্ষা প্রতিষ্ঠিত থাকবে এবং প্রত্যেকটি মানুষ শিক্ষিত থাকবে,
এবং জ্ঞান দ্বারা দেশকে যেখানে পরিচালনা করা হবে, রাষ্ট্র যেখানে জ্ঞান দ্বারা পরিচালিত হবে, এরকম একটি দেশকে দেখতে চাই। ধন্যবাদ। সংলাপ, আপনার ভবিষ্যতের কেমন বাংলাদেশ দেখতে চান বা আপনার স্বপ্ন? তার আগে আমি জাস্ট একটা আমার পার্সোনাল অপিনিয়ন বলবো। আজকে আমি এত দূর সংলাপ, আমি সিম্পল মানুষ হিসেবেই থাকতে চাই, এবং যার অবদানটা সবচেয়ে বেশি আমার মা, তিনি আমাকে বাধা দেন বাট এরপরে অনেক হেল্প করেন। এবং একটা কথা বলবো, এ ট্যালেন্ট মাদার ক্যান চেঞ্জ দ্য ফিউচার অফ আর চাইল্ড। আমি বাংলাদেশে ট্যালেন্ট মা দেখতে চাই, আচ্ছা, আমার মায়ের মতো মা, ট্যালেন্ট মা। ধন্যবাদ। আসলে আরও কথা বলতে পারলে ভালো হতো, সময় শেষ হয়ে গেছে। দর্শক, সংলাপ এমন একটা বাংলাদেশ দেখতে চান যে বাংলাদেশ বিজ্ঞান মনস্ক বাংলাদেশ হবে, যে বাংলাদেশের প্রতিটি মা বিজ্ঞান মনস্ক হবে, ট্যালেন্ট মা বলছেন তিনি, মেধাবী মা তিনি দেখতে চান, এমন বাংলাদেশের স্বপ্ন তিনি দেখছেন, সেই বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন। নওরিন এমন একটি স্বপ্ন দেখেন যেখানে তিনি একটি প্রতিষ্ঠান গড়বেন যারা বাজেটের আগে সরকারকে সহায়তা করবে, বাংলাদেশের মানুষ কি চায়, বাংলাদেশের কি করলে বাংলাদেশের মানুষের উপকার হবে সেই বিষয়ে সরকারকে সহায়তা করার জন্য। আশা করছি এমন এই তরুণদের এই স্বপ্নগুলো বাস্তবায়িত হবে এবং এদের হাত ধরেই বাংলাদেশ আরও এগিয়ে যাবে। নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে অন্য কোনো তরুণকে নিয়ে, অন্য কোনো স্বপ্নকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটিএন নিউজের সঙ্গে থাকবেন। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ।